এপ্রিলের 23 তারিখ পুলিশ সদর দপ্তরের একটা গোপন চিঠি, তাতে ডিআইজি কামরুল আহসানের সই। সারা দেশের প্রতিটি পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ। কারণটা ভয়াবহ। জাতীয় সংসদ ভবন, সেনা পুলিশের স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর, একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যরা একত্রে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করছে। একই সময়ে গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে সামরিক বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য বেরিয়ে এসেছে। ঢাকার সিটিটিসি বলছে আতঙ্কের কারণ নেই, কিন্তু সতর্কতাটা যখন সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ এবং দেশের সব জেলার পুলিশ সুপার পর্যন্ত পৌঁছে যায়, তখন প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ আসলে কতটা ঝুঁকিতে? বাংলাদেশে জঙ্গিবাদ কোনো নতুন ঘটনা নয়। ইতিহাসের সুতো ধরলে দেখা যাবে মাটির নিচে শিকড় অনেক গভীরে। 90-এর দশক থেকেই এই ভূমিতে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর জন্ম ও বিকাশ চলে আসছে। 2005 সালের 17ই আগস্ট 1 ঘন্টায় 63 জেলায় একযোগে বোমা হামলা করে জেএমবি বিশ্বকে চমকে দিয়েছিল। 2016 সালে গুলশানের হোলি আর্টিজানে হামলা বাংলাদেশকে আন্তর্জাতিক মানচিত্রে জঙ্গিবাদের দেশ হিসেবে চিহ্নিত করে দিয়েছিল। হাসিনা সরকার পরে নিষেধাজ্ঞা, গ্রেপ্তার এবং কঠোর কাউন্টার টেরোরিজম নীতির মাধ্যমে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছিল, কিন্তু শেকড় কাটা হয়নি, শুধু কাণ্ডটা মাটির নিচে চলে গিয়েছিল। 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর একটা বিষয় অনেককে চিন্তিত করেছে। 5 আগস্টের পরপরই কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী আলোচিত 43টি মামলার আসামি ও শীর্ষ পর্যায়ের অভিযুক্তরা জামিনে মুক্ত হয়েছেন। নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের পরিচিত মুখও এই সুযোগে বেরিয়ে এসেছেন। দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গিবাদ বিষয়ে যে নমনীয় অবস্থান নেওয়া হয়েছে, তার সুযোগ নিয়ে কট্টরপন্থী গোষ্ঠীগুলো নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। অনলাইনে উগ্রবাদী প্রচারণা চলছে অবাধে, মাঠে তৈরি হচ্ছে নতুন নেটওয়ার্ক। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে বলছেন শূন্যতার রাজনীতি। যেখানে শূন্যতা তৈরি হয়, তাতে বিপজ্জনক কিছু একটা ঢুকে পড়ে। বাংলাদেশে এখন কোন হুমকিটা বড়? নিরাপত্তা বিশ্লেষকরা পরিস্থিতিকে দুটো আলাদা স্তরে ভাগ করছেন। এখনই সবচেয়ে তাৎক্ষণিক বিপদ আইএস ঘরানার নিউ জেএমবি বা নব্য জেএমবি, যারা প্রচলিত ভাষায় দাওলাপন্থী। তারা দ্রুত হামলায় বিশ্বাসী, লক্ষ্যবস্তু সরকারি স্থাপনা ও নিরাপত্তা বাহিনী। কেরানীগঞ্জে বিস্ফোরণ, ঢাকার পল্টনে আইইডি বিস্ফোরণ, এই ধারাবাহিকতায় এই গোষ্ঠীর হাত সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে থাকছে আল কায়দার অনুগত সংগঠনগুলো, যারা শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। তারা তাড়াহুড়ো না করে বীজ বোনে। এখানে একটা নতুন মাত্রা যোগ হয়েছে, টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তান। এই সংগঠনটি আল কায়দার ছাতার নিচে কাজ করে এবং মূলত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সক্রিয়। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর টিটিপির শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সংগঠনে বাংলাদেশিদের যোগ দেওয়ার তথ্য আগে থেকেই ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের তথ্য বলছে এই মাইগ্রেশন বেড়েছে। এমনকি কিছু সামরিক সংশ্লিষ্ট ব্যক্তির এই পথে যাওয়ার গুঞ্জন উঠছে, যা নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের তথ্য বলছে এই মাইগ্রেশন বেড়েছে। এমনকি কিছু সামরিক সংশ্লিষ্ট ব্যক্তির এই পথে যাওয়ার গুঞ্জন উঠেছে, যা নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে বিশ্লেষকরা মনে করছেন। এই মানুষগুলো প্রশিক্ষিত, তারা যখন ফিরে আসেন তখন নিয়ে আসেন নতুন কৌশল। পাকিস্তানের প্রসঙ্গটা আরও সরাসরি। হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দ্রুত পুনর্গঠিত হয়েছে, সামরিক ও কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। এখন প্রশ্ন হলো, এই নৈকট্য কি শুধুই কূটনৈতিক? ভারতের গোয়েন্দা প্রতিবেদন বলছে পাকিস্তান ভিত্তিক সংগঠনগুলো বাংলাদেশকে নতুন ঘাঁটি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। ডিপ্লোম্যাটের বিশ্লেষণ বলছে, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের একজন সাবেক নেতার টিটিপি এবং আল কায়দার সঙ্গে যোগসূত্র রয়েছে, যা নিরাপত্তা গবেষকদের কাছে সুপরিচিত। পাকিস্তান সরাসরি নির্দেশ দিচ্ছে কিনা সেই প্রমাণ নেই, কিন্তু আদর্শগত ও কাঠামোগত সংযোগটা অস্বীকার করার সুযোগ নেই। তাহলে বাংলাদেশ এই অবস্থায় এলো কেন? উত্তরটা সহজ নয়, কিন্তু কয়েকটা সুতো স্পষ্ট। প্রথমত, দারিদ্র্য ও বৈষম্য সবসময়ই উগ্রবাদী নিয়োগের উর্বর মাটি। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট ধরনের মাদ্রাসা শিক্ষার মধ্যে দশকের পর দশক ধরে যে
কট্টর আদর্শের বীজ বোনা হয়েছে সেটা এখন ফল দিচ্ছে। তৃতীয়ত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক অনিশ্চয়তা। সরকার পরিবর্তনের সময় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়, নজরদারিতে ফাঁক পড়ে। সেই ফাঁকে অন্ধকারে যারা ছিল তারা একটু আলোয় উঠে আসে। চতুর্থত, নতুন প্রজন্মের উগ্রবাদীরা শুধু মাদ্রাসার ছাত্র নয়, তারা বিশ্ববিদ্যালয়ে পড়া, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষ। এই মিশেলটা আগের তুলনায় অনেক বেশি বিপজ্জনক। ঝুঁকি মোকাবেলার কথা বলতে গেলে স্পষ্ট করে বলতে হবে, শুধু আটক আর মামলা দিয়ে এই সমস্যার সমাধান হয় না, হয়নি, হবেও না। সফল কাউন্টার টেরোরিজম কৌশলে 3টা স্তর থাকে। 1, তাৎক্ষণিক গোয়েন্দা তৎপরতা, নেটওয়ার্ক ভাঙা, সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা। এই কাজটা সিটিটিসি করছে, কিন্তু এটুকুই যথেষ্ট নয়। 2, মধ্যমেয়াদী, অনলাইনে উগ্রবাদী প্রচারণার বিরুদ্ধে পাল্টা আখ্যান তৈরি করতে হবে। বিপথগামীদের পুনর্বাসনের কার্যকর কার্যক্রম চাই। 3, দীর্ঘমেয়াদী, শিক্ষা ব্যবস্থায় সংস্কার, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এই 3টার কোনো বিকল্প নেই। আর সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা, সমস্যাকে সমস্যা বলার সাহস। শেষ কথাটা বলা দরকার সরাসরি। বাংলাদেশের উগ্রবাদী পরিস্থিতি সম্পর্কে গত 1.5 বছরে যারা ধারাবাহিকভাবে সতর্ক করে এসেছেন তারা প্রায়ই উপেক্ষিত হয়েছেন। সতর্কতাকে অতিরঞ্জন বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো এটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু সমাধানে আগ্রহ দেখায়নি। আর বর্তমান সরকারের কাছ থেকেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত নেই। ঢাকার সংসদ ভবন থেকে কয়েক কিলোমিটার দূরে এখন হয়তো কেউ পরিকল্পনা আঁটছে। নিরাপত্তা বাহিনী সজাগ আছে, ভালো কথা, কিন্তু সজাগ থাকা আর সত্যিকারের মোকাবেলা এক জিনিস নয়। বাংলাদেশের 30 বছরের জঙ্গিবাদের ইতিহাস বলছে, প্রতিবার শুধু আগুন নেভানো হয়েছে, জ্বালানির উৎস খোঁজা হয়নি। যতদিন সেই উৎসে হাত না দেওয়া হবে, আগুন আবার জ্বলবে। তাই এবার সেই উৎসে হাত দিতে